ইউটিউব চ্যানেলেও লাইভ স্ট্রিমিং শুরু হয়ে গেছে এবং স্বাভাবিকভাবেই আমরা ঢুকছি লাইভে। আমার ফেসবুকে যাজ্ঞসেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের পেজে যারা রয়েছেন তাদের অনেক শুভেচ্ছা। যাজ্ঞসেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল থেকে যারা এই লাইভ দেখছেন তাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা। তাছাড়াও আমার দুটো ফেসবুক প্রোফাইলে শেয়ার করা রয়েছে এবং তারা সেখানে যারা রয়েছেন বন্ধুরা তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এখন না দেখলেও পরে যখন আপনারা দেখবেন আপনাদের জন্য শুভেচ্ছা কিন্তু এগিয়েই থাকবে। শীত পড়ে গেছে, একটু আগেই বলছিলাম পাখা চলছে না। এই ফার্স্ট লাইভ যেদিনকে আমায় পাখা চালাতে হলো না, মানে এসি চালাতে হলো না, পাখা চালাতে হলো না, কিছুই করতে হলো না, নর্মাল কমফোর্টেবল একটা স্টেটাসে আমরা রয়েছি। হ্যাঁ, ইউটিউব চ্যানেলও লাইভ স্ট্রিমিং শুরু হয়ে গেছে। তো যারা ইউটিউব দিয়ে দেখতে চান তারা অবশ্যই ইউটিউবে যাজ্ঞসেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে রাখলে আমাদের নিয়মিত যত লাইভ হবে সেই লাইভগুলো আপনারা দেখতে পাবেন। আর যারা যাজ্ঞসেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের ফেসবুক পেজটাকে ফলো করেন তারা অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখতে পাবেন। তবে হ্যাঁ, আপনাদেরকে বারবার যেটা বলে থাকি যে টেকনিক্যালি আমাদের প্রচুর ফলোয়ার বা বাড়ানোর যা যা করণীয় হয় আজকাল যেটা শুনি টাকা দিয়ে করতে হয়, সেইগুলো আমরা যেহেতু করি না, সেহেতু যাদের মনে হয় যে আমাদের পেজটা খুব কার্যকরী, রেকি বেশ কার্যকরী একটা জিনিস, সেই রকম যাদের মনে হয় তাদেরকে বলবো যে নিজেদের চেনা জানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলুন যে আমাদের এই যাজ্ঞসেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের পেজটাকে একটু ফলো করতে, যেখানে আমাদের সুন্দর সুন্দর ভিডিও আশা করি আপনাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গা রাখে। ফাল্গুনি এসে গেছে, মাঝখানে একজন কেউ এসেই চলে গেলেন, সেটাকে ফলো করতে পারিনি। তো কাজেই আপনাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের যাজ্ঞসেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। আপনারা যখনই কোনো ভালো ভিডিওস পাবেন ভিডিওস গুলোকে অবশ্যই কিন্তু শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং তার সঙ্গে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রাখবেন। হোয়াটসঅ্যাপে আপনারা অবশ্যই ইউটিউবের প্রোগ্রামটা শেয়ার করতে পারেন, কিন্তু যদি ফেসবুকে শেয়ার করেন তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজে যে প্রোগ্রামটা থাকছে সেইটাকে শেয়ার করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করতে বলবেন। এটা কিন্তু একটা খুব টেকনিক্যাল জিনিস, যেটা অনেকে ইউটিউব থেকে এনে ফেসবুকে শেয়ার করে দেয়, সেইটাতে কিন্তু অবশ্যই ভিউজ বেশি হবে না, কারণ দুটোর মালিকানা আলাদা। তো এই টেকনিক্যাল জায়গাগুলো তো অবশ্যই আমাদের দেখে নেব, আর কে কে এসছে বা আর কে কে আসছেন। সংখ্যাটা সবসময় ঠিক ফলো যায় না, প্রপার সংখ্যা দেখায় না। তো যাই হোক, আজকে সকালে সোনালী মনে করিয়েছে যে গত সপ্তাহে আমি বলেছিলাম ডিমেনশিয়া নিয়ে কথা বলবো। ডিমেনশিয়া নিয়ে কথা বলবো কথাটা আমি যখন বলেছিলাম তখন সম্ভবত আমি শীতকালীন পা ফাটাটা এই ধরনের কথা নিয়ে বলছিলাম, সেই কারণেই আমার ব্যাপারটা মনে পড়েছিল। তো অবশ্যই বলবো, তবে শীতকাল যেখানে এসে গেছে সেহেতু শীতকালের যে সমস্ত সুবিধা অসুবিধাগুলো রয়েছে সেটাকে তো অবশ্যই আমাদেরকে ভাবতেই হবে। শীতকালীন সুবিধা অসুবিধার মধ্যে প্রথম সুবিধা হচ্ছে আমাদের ডায়েট মেনটেন করতে গেলে এখন প্রত্যেকেই আমাদের কিছু ডায়েট তো মেনটেন করতেই হয়, কারণ কেউ সুগার পেশেন্ট, কেউ কারো নার্ভের কোনো প্রবলেম আছে, কারো পেটের সমস্যা আছে বা পরিবারে হয়তো আছে, যাতে না হয় তার জন্য আমরা সব সময় বলে থাকি, ডক্টরসরা সবসময় বলে থাকেন প্রচুর শাকসবজি খেতে। সেই শাকসবজির সিজন এসে গেছে, শাকসবজি ফল যে যত পারেন খান, পারলে এই সিজনটাতে ওজন কমিয়ে নিতে যারা ভাবছেন যে ওজন কমাবেন, ফাল্গুনি ভাবছিল, তো কাজেই কালকে থেকে বোধহয় যোগা চ্যালেঞ্জ শুরু হচ্ছে আর্ট অফ লিভিং এর। যারা আর্ট অফ লিভিং এর যোগা চ্যালেঞ্জ যোগ দিতে চান তারা যোগাযোগ করতে পারেন। আর্ট অফ লিভিং এর যোগা চ্যালেঞ্জ শুরু হচ্ছে আগামীকাল থেকে। যোগা সেশন বোধহয় একটা 7 days না 10 days এর একটা প্রজেক্ট আছে। তো যাই হোক,
এই যে রোগা হবার চেষ্টা বলুন, সুস্থ হবার চেষ্টা বলুন, যারা ভাত ছাড়া খেতে পারেন না, কেন খেতে পারেন না? না, ভাত হচ্ছে একটা অভ্যেস, ভাত হয়তো বাঙালির কাছে আবেগ, কিন্তু পাশাপাশি কোথাও একটা মনের দিক থেকে কাজ করে যে আমি যদি ভাত না খাই পেট ভরাবো কি দিয়ে, মানে ভাত ছাড়া তো পেট ভরতেই পারে না, কি করে সম্ভব? এরকম মানে হতেই পারে না, ভাত তো আমাকে খেতেই হবে। আর ভাত খেতে না খেলেই নয়, কিন্তু প্র্যাকটিক্যালি ভাতে কি আছে? কিছু তো নেই। ভাতে যতটুকু কার্বোহাইড্রেট আছে সেটা আমরা অনেক কিছুর থেকে, আদারওয়াইজ অনেক কিছুর থেকেই পেতে পারি। কাজেই এই সময় আমরা যদি স্যুপ জাতীয় বা মানে অতিরিক্ত মানে স্পাইসি না করে এই শীতের সবজিগুলোকে আমরা সুন্দর সুন্দর সালাড বানিয়ে খেতে পারি। তো সালাডে কিন্তু যেহেতু একটু হাফ ক্রাঞ্চি ব্যাপারটা করা হয়, হাফ সেদ্ধ করা হয়, এই আধ সেদ্ধ জিনিসটাতে কিন্তু সব থেকে বেশি উপকারিতা থাকে, অবশ্যই কাঁচা জিনিসে নেই। এই ভাপিয়ে নেওয়া, ব্লাঞ্চ করে নেওয়া, এই যে কথাগুলো আজকাল এসছে, এগুলো কিন্তু ভীষণ মানে শরীরের জন্য উপকারী। খুব ভ্যাটভ্যাটে সেদ্ধ করে নিলে অনেক উপকারিতাই কিন্তু জলটা দিয়ে চলে যায়। যদি আপনারা সবজি সেদ্ধ করেনও, সেই জলটা দিয়ে ডাল রান্না করে ফেলুন। রোজ এক বাটি করে ডাল খেতে ভুলবেন না, ডালের মধ্যে সবজি দিয়ে দিতে পারেন। ডালের মধ্যে সবজি টবজি দিয়ে একটা বড় হেভি যদি খেয়ে নেন, সেক্ষেত্রে দেখবেন ভাত খাওয়ার মানে খিদেটাই চলে গেল। তো কাজেই এখন আমলকির অসাধারণ সিজন চলছে। আমলকি না একবার, বা বলবেন যে আমলকি রোজ রোজ না কিনলে না লাল হয়ে যায়, আসলে তা নয়। আমলকি যেদিন কিনবেন পরের দিনেই তাকে নিশ্চিন্তে সেদ্ধ করে ফেলুন। খুব বেশি জল দেবেন না, বেশি জল বেরিয়ে যেতে দেবেন না। আমলকিটাকে সুন্দর করে সেদ্ধ করে পুরো জলটাকে ছেঁকে শুকিয়ে নিন, মানে এমনি নর্মাল হাওয়ায় খানিকক্ষণ ছাঁকনির মধ্যে রেখে দিলে দেখবেন ব্যাপারটা শুকিয়ে টুকিয়ে গেল। এবার কৌটো ভরে ফ্রিজে তুলে দিন। প্রত্যেকদিন নিজে একটা করে খান, বাড়ির সকলকে একটা করে দিতে পারেন। সেটাকে এবার আপনি ডালে মেখে খাবেন, কিসের সাথে খাবেন, দ্যাটস আপ টু ইউ। কিন্তু প্রত্যেকদিন ভাতের পাতে একটা করে আমলকি সেদ্ধ কম্পালসারি রাখুন। গাজর অবশ্যই আধ সেদ্ধ খান। তো আর পুরো কাঁচা সবজি ভুলেও খাবেন না। পুরো কাঁচা সবজিতে কিন্তু প্রচুর ক্ষতিকারক জায়গা রয়েছে, কারণ পেস্টিসাইড ছাড়া আজকাল কিন্তু কোনো শাকসবজির চাষ হয় না। তো এই জায়গা থেকে আমরা ওই আধ সেদ্ধ করে নেওয়া, একটু স্যুপ করে নেওয়া, চিকেন দিয়ে, সব রকমের সবজি দিয়ে, পেঁপে, ফুলকপি, খানিকটা বাঁধাকপি, এরকম বাঁধাকপির ভেতরের জায়গাটা, গাজর টাজর, কড়াইশুঁটি, এইসব দিয়ে একটা বড় স্যুপ আমাদের ডিনার হতেই পারে। কাজেই আমরা কিন্তু এই সময়টাকে ইউটিলাইজ করতে পারি ওজন কমানোর জন্য এবং নিজেদের সুস্থতা আনার জন্য। এইখানে কিন্তু আমাদের একটা মস্ত বড় সুবিধে রয়েছে শীতকালে। আর অসুবিধের জায়গা থেকে যাদের ড্রাই স্কিন, তাদের কিন্তু স্কিন ভীষণ ড্রাই হয়ে যায় হয়তো। এই ড্রাই স্কিনটা কিন্তু ঠিক হতে পারে ভিটামিন সি বেশি খেলে, এবং সেই ভিটামিন সি এর কথাই বললাম, আমলকির কথা। তার ছাড়াও যাদের পা ফাটে, ঠোঁট ফাটে, এই যে পা ফাটা প্রসঙ্গে কেন ডিমেনশিয়া শব্দ ব্যাপারটা মাথায় এসেছিল সেইটা বলি। ডিমেনশিয়া অবশ্যই ব্রেনের রোগ, আমাদের ব্রেন শ্রিঙ্ক করে আসে, অ্যালজাইমার্স, ভুলে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো হয়। যেমন ম্যালেরিয়া হলে জ্বর হয়, তাহলে জ্বর মানে কি ম্যালেরিয়া? তা না। তেমনি ডিমেনশিয়া হলে মানুষ, মানে অ্যালজাইমার্স হলে মানুষ যে ভুলে যায়, এই ভুলে যাওয়ার যে স্টেটাসটা, সেটাকে ডিমেনশিয়া বলা হচ্ছে। কাজে ডিমেনশিয়া এবং ম্যালেরিয়া এবং জ্বর ঠিক যতটাই ওতপ্রোতভাবে জড়িত, যে কোনো জ্বর ডিমেনশিয়া নয়, যে কোনো জ্বর ম্যালেরিয়া নয়, তেমনি যে কোনো ভুলে যাওয়া কিন্তু ডিমেনশিয়া নয়, যে কোনো ভুলে যাওয়া কিন্তু অবশ্যই অ্যালজাইমার্স নয়। তো সেই রকম ভুলে যাওয়া হচ্ছে একটা মস্ত বড় জায়গা। কিরম ভুলে যাওয়া? আমার এক্ষুনি কারোর নাম মনে পড়ছে না, কি যেন একটা নাম ছিল লোকটার, মনে পড়ছে না। তো আমি কোনো একটা রোগের কথা বলতে গিয়ে রোগটার নামটা মনে পড়ছে না, কোনো একটা মেডিসিনের কথা বলতে গিয়ে মনে পড়ছে না, স্কুলে বাচ্চা গিয়ে পড়ার ঠিক মতন পড়াটা মনে পড়ছে না। এগুলো কিন্তু ডিমেনশিয়া, অ্যালজাইমার্স কিছুই না।
এটা হচ্ছে অতিরিক্ত আমরা স্ট্রেস নিয়ে ফেলি, আমরা ব্রেনকে অনেক বেশি জিনিস মনে রাখতে বলি, এত কিছু স্টোরেজ নেই আমাদের ব্রেনে, তার জন্য ওই একটুখানি স্টোরেজে গন্ডগোল হচ্ছে, তার জন্য মনে পড়ছে না, এর বেশি কিন্তু কিছু না। এই জায়গাটাকে বের করে আনার জন্য খুব সহজ কাজ হচ্ছে খুব সুন্দর ঘুমোনো। স্টুডেন্টদের জন্য আমি বলছি, এই যে ভুলে যাওয়াটা, যে সমস্ত বাচ্চারা প্রচুর পড়ে, রাত জেগে পড়ে একদম ফাটিয়ে দিচ্ছে, সারা বছর পড়েনি, আমি ছিলাম এরকম, যে কারণে আমি খুব ভালো বুঝি ব্যাপারটা, রাত জেগে পড়ে ঠোরে মানে লাস্ট মোমেন্টে একদম করতে হবে, সেই জায়গাটাতে যেটা হয় সেটা হচ্ছে আমার ব্রেন হ্যাবিচুয়েটেড নয় অতটা লোড একসাথে নেবার জন্য, এবং যখনই আমরা পড়ছি তখনই ব্যাপারটা মেমোরাইজ হয়ে যাচ্ছে, তখনই ওটা আমার স্টোরেজে যাচ্ছে, তা কিন্তু নয়। ব্রেনের স্টোরেজে আমরা যা কিছু পড়ছি, আমরা যা কিছু মনে রাখার চেষ্টা করছি, এইটাকে কিন্তু ব্রেন স্টোরেজে কখন ইউটিলাইজ করে, স্টোরেজ কখন হয় না, যখন আমরা ঘুমাই। তো তাহলে আমাদের ঘুম অবশ্যই দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুম একজন স্টুডেন্টের জন্য খুব প্রয়োজন। কেন না, সে যা পড়লো সেই পড়াটা মাথায় স্টোরেজ হবে কিন্তু ঘুমের সময়টা। তার মানে এই নয় 24 ঘন্টা 20 ঘন্টা ঘুমালাম 4 ঘন্টা পড়লাম, না, 7 থেকে 8 ঘন্টা ঘুম হচ্ছে সব থেকে স্বাস্থ্যকর, যাতে যা সারাদিনে সে পড়েছে সেটা স্টোরেজে প্রপারলি সেট আপ হয়ে গেল। যখন আমি বলবো এই স্টোরেজ থেকে এখন আমায় এইটা বের করতে হবে, এখন আমায় অঙ্কের এই ফর্মুলাটা বের করতে হবে, এখন আমার ফিজিক্সের এই ফর্মুলাটা বের করতে হবে, ঠিক ঠিক জায়গা থেকে ঠিক ঠিক জিনিসটা বেরিয়ে আসার জন্য ওটার প্রয়োজন। এবং পাশাপাশি একটা হেলদি লাইফ, মানে খাবার সময়গুলো ঠিক রাখা, শুতে যাওয়ার সময়টা ঠিক রাখা, যখন ইচ্ছে খানিকটা যে কোনো সময়, আমি সকাল 8টার সময় শুলাম, সারা রাত পড়েছি, সকাল 8টার সময় আমি ঘুমিয়ে নিলাম, না, এটা একটা ঠিক রাত্রিরে ঘুমোতে হয়, কথাটা যেমন আছে তেমনি রাতেই ঘুমান, এবং সকালে পড়াশোনা করুন, সকালে যা যা কাজকর্ম করুন। একটা জানেন তো, একটা রিসার্চ হয়েছিল, যারা রাত জেগে কাজ করে তাদের সঙ্গে যারা দিনে কাজ করে তাদের সেম ম্যাথমেটিক্স, সেম অঙ্ক দেওয়া হয়েছিল, এবং তাতে দেখা গেছে যে একই কোয়ালিটির মানুষজন, একই কোয়ালিফিকেশন তাদের মধ্যে যারা রাত জেগে কাজ করে তাদের অঙ্ক অনেক বেশি ভুল হয়েছে, যারা দিনে কাজ করে তাদের থেকে। যারা রাতে ঘুমায় তাদের অঙ্ক কিন্তু অনেক ভালো হয়েছে, মানে বেশিরভাগই কিন্তু তারা ঠিকঠাক অঙ্ক করেছে। তো যারা আমাদের লাইভে রয়েছেন তাদের কোনো প্রশ্ন থাকলে কিন্তু করতে পারেন, আপনাদের শারীরিক মানসিক স্বাস্থ্য নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। তো কাজেই ঘুম আমাদের কাছে অবশ্যই, রাতের ঘুমটা রাতেই প্রয়োজন, কারণ রাতে যারা কাজ করে তারা কি দিনে ঘুমায় না? ঘুমায় তো, কিন্তু উপকারটা কিন্তু রাতের ঘুমের উপকারটা রাতেই হয়। তো সেই কারণে রাতের ঘুম যেমন দরকার তেমনি আর্লি ডিনার, এটা কিন্তু ভীষণ কাজের। অন্তত রাত্রি 9টার মধ্যে ডিনার কমপ্লিট করুন এবং সকাল 9টায় ব্রেকফাস্ট করুন। 12 ঘন্টার একটা, বিশেষ করে যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য এই 12 ঘন্টা গ্যাপটা বোধহয় খুব দরকার। ইন দ্য মিন টাইম মর্নিং এ ওয়ার্কআউট করাটা খুব প্রয়োজন। এবার আসছি ডিমেনশিয়ার ব্যাপারে। ডিমেনশিয়া কিন্তু, এই যে ওয়ার্কআউট বললাম, এই ডিমেনশিয়াকে আমরা যদি রোধ করতে চাই, ডিমেনশিয়া একটা স্টেটাসে একটা বয়সের পরে সকলেরই কম বেশি ডিমেনশিয়ার মানে জার্নি শুরু হয়, এবং সেটার ব্যাপারে আমরা যদি মনে করি যে আমরা এই ডিমেনশিয়া থেকে বাঁচবো, তাহলে সহজ কাজ হাঁটা। সে কি কাণ্ড, ব্রেন কোথায় আর হাঁটা কোথায়? আসলে ব্যাপারটা ওখানে, আমাদের ব্রেনেতে যেমন আমাদের টোটাল নার্ভাস সিস্টেম ডিপেন্ড করছে আমাদের ব্রেন অ্যান্ড স্পাইন, তেমনি প্রত্যেকটা নার্ভের টেল এন্ড গুলো রয়েছে পায়ের তলায়। এবং এই পায়ের তলায় যে যদি আমি ইকুয়ালি প্রত্যেকটা নার্ভকে যদি প্রেসার দিতে চাই, অ্যাক্টিভ করতে চাই, হাঁটার থেকে সহজ কিছু হয় না। এবং এই যে হাঁটাটা, এই হাঁটাটা কোনো ভুলভাল জুতো পরে নয়,
একদম পায়ের জন্য ভীষণ কমফোর্টেবল এরকম কোনো জুতো পরে, কোনো হিল পরে নয়, কোনো ভুলভাল মানে পায়ে লাগছে ব্যথা করছে এমন জুতো পরে নয়, একেবারে স্নিকার তো বটেই, কমফোর্টেবল স্নিকার পরে এই 1 ঘন্টার হাঁটাটার প্রয়োজন রয়েছে, যাতে পায়ের তলার প্রত্যেকটা নার্ভসে প্রপারলি কিন্তু একটা প্রেশার পড়ে এবং সে কিন্তু এটা একটা এক্সারসাইজ, ব্রেন মানে পায়ের তলা থেকে ব্রেন অবধি এই এক্সারসাইজটা চলছে। আমরা যখন হাঁটি তখন ব্রেন পর্যন্ত আমাদের সারা শরীরের সমস্ত নার্ভস এর এক্সারসাইজ হয়। তো হাঁটা এই জন্য প্রয়োজন। শীতকালীন আরেকটা যেমন খাওয়া দাওয়ার সুবিধাটা বললাম, সেটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য হোক বা যারা রোগা হতে চান তাদের জন্য বলুন, সেটা যেমন আপনারা ভাতটাকে বাদ দিয়ে প্রচুর শাক সবজি ডাল ঠাল খেয়ে আপনারা ব্যাপারটা ম্যানেজ করতে পারবেন। ঠিক তেমনি ক্রিম আমরা সকলেই মাখি, রাতে শোবার সময় ময়শ্চারাইজার নিশ্চয়ই মাখি, বডি লোশন নিশ্চয়ই মাখি। এই জায়গায় রাত্রিরে অন্তত 15 মিনিট সময় রাখুন নিজের ফিট সোলের জন্য। ভালো করে ঘষে ঘষে পায়ের ওপরে এবং পায়ের তলায় একদম সার্কেল করে করে সুন্দর করে ময়শ্চারাইজারটাকে মেখে একদম পুরো পা শুকনো করে ফেলুন। তাইতে কি হচ্ছে না, আপনার ওই নার্ভের ট্যালেন্ট গুলোকে ভালো মতন আকুপ্রেশারের কাজ করছে। এবং যাদের পা ফাটার সমস্যা রয়েছে সেটাই তারা করুন, ভ্যাসলিন দিয়ে করতে পারেন। তো এটা করলে কি হবে, সহজে পা ফাটবে না। যদি মনে করেন, যদি কারো অসুবিধে না হয়, যদি কারো প্রেশারের সমস্যা না থাকে, তাহলে তারা কিন্তু নিশ্চিন্তে পায়ে একটা হালকা কটন মোজা পরে শুতে পারেন, মাস্ট বি কটন। এবং যে মোজাতে ইলাস্টিক নেই, অর্থাৎ রিজেক্টেড মোজা পায়ে গলিয়ে শুতে পারেন, সেটাতে আপনার পাটা সফট থাকবে, ভালো থাকবে। এই পায়ের যে ড্যামেজ গুলো হয় একটা এজের পরে, স্পেশালি ডায়াবেটিক পেশেন্টদের পায়ের বিভিন্ন পাকে মাথায় নিয়ে ঘুরতে বলে, ডায়াবেটিক পেশেন্টদের বলা হয় পাকে মাথায় নিয়ে ঘুরুন। এই পা থেকে একদিকে যেমন ডায়াবেটিক ফিট হয়ে যেতে পারে, ডায়াবেটিক ফুটের মারাত্মক মানে একটা সাংঘাতিক রোগ, যে এই পা ফাটাটাই বাড়তে বাড়তে ওখান থেকে গ্যাংরিং হতে শুরু করে, সেইটা যেমন হতে পারে। সেই জন্য পায়ের যত্ন নেওয়া যেমন যতটাই দরকার, ঠিক তেমনি ঠান্ডা গরম জলে পা চুবিয়ে সার্কুলেশনকে ভালো করতে পারেন। তো তেমনি আমাদের এই পা থেকেই কিন্তু ডিমেনশিয়া শুরু, অর্থাৎ পায়ের দিকের নার্ভস গুলো যত উইক হয়ে যাবে, পায়ের দিকের মাসলস এন্ড নার্ভস যত বেশি ক্ষতিগ্রস্ত হবে, যত বেশি তারা মানে কি বলবো চোট আঘাত পাবে, প্রপার জুতো না পরা। দেখুন স্টাইল, আমরা হিল পরে স্টাইল করে ফেলেছি 40-45 অব্দি সোকে, তারপর কিন্তু প্রপার জুতো পরা খুব প্রয়োজন। এই চোট আঘাত গুলো কোথায় এফেক্ট করে না, আমার ব্রেনে এফেক্ট করে। এবং তার ফলে কি হয়, আমরা তো জানি যে নিউরন গুলো একটার সঙ্গে একটার কানেকশন প্রপারলি হলে সে মেসেজটা দেয়। এই দুটোর মাঝখানে যদি চোট আঘাত থাকে, কোনো জার্ম মানে কোনো কিছু মাঝখানে এসে যায়, কোনো ভাইরাস হতে পারে, কোনো ইনফেকশন হতে পারে, কোনো কিছু এসে যায়, তাহলে সে মেসেজটা প্রপারলি দিতে পারছে না। তার থেকেই কিন্তু ফার্স্ট অ্যালজাইমার স্টার্ট করে, ভুলে যাওয়া ব্যাপারটা স্টার্ট করে। আর এই ভুলে যাওয়াটাই বাড়তে বাড়তে গিয়ে ডিমেনশিয়া হয়। সোজা কথা, আমার ব্রেনে চোট আঘাত কোথা থেকে পৌঁছয়, সবাই বলবে না আমি তো মাথায়, তো আমি কোনোদিন কেউ আমায় আঘাত করেনি। মাথার এই আঘাত, ব্রেনের ভেতরের এই আঘাতটা আসছে পায়ের দিক থেকে। তার জন্য ওয়ার্কআউট করার যে প্রসঙ্গটা বলছিলাম, ওয়ার্কআউট করার সময় সব থেকে বেশি ওয়ার্কআউট করা উচিত পায়ের ব্যায়াম। পায়ের ব্যায়ামের কিন্তু প্রচন্ড প্রয়োজন, যে সে আপনি টোয়ের ওপর দাঁড়ান, হিল তুলে দাঁড়ান, পাটাকে সামনে 10 বার সামনে তুলুন, 10 বার পিছনে তুলুন, পায়ের যত রকমের ব্যায়াম হতে পারে। ইউটিউবে এখন প্রচুর ব্যায়াম রয়েছে। যদি আপনারা মনে করেন কেউ যে আপনারা অনলাইনে যোগা করবেন, তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের
ইনস্টিটিউশনে যোগা টিচার আছেন, যিনি মানে খুব অথরাইজড যোগা টিচার। তিনি অনলাইন অফলাইন দুভাবেই ক্লাস নিয়ে থাকেন। অনলাইন যোগার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। তো এই যোগা পার্টেতে আপনি যেমন পায়ের ব্যায়াম যেমন করছেন, তেমনি যোগা বলুন, যা কিছু প্রাণায়াম বলুন, যা কিছুই করুন, সবশেষে একটা মেডিটেশনের প্রত্যেক দিন অন্তত 15 মিনিট থেকে 20 মিনিট, আধ ঘন্টা মেডিটেশনের প্রয়োজন আছে। মেডিটেশন যারা রেগুলার করে দেখবেন তাদের কিন্তু খুব একটা অ্যালজাইমার্স হয় না। তারা কিন্তু সহজে কি যেন নামটা মনে পড়ছে না, এইটা কোন সিনেমায় ছিল যেন মনে পড়ছে না। যারা রেগুলার মেডিটেশন করে তারা কিন্তু বলে না, কারণ তাদের এই ভুলে যাওয়া ব্যাপারটা তাদের কম হয় এবং ব্রেন ভীষণ সুন্দর থাকে। তাদের ব্রেনের শ্রিঙ্ক হওয়াটা, একটা এজের পরেও ব্রেন শ্রিঙ্ক করে যায় যে ব্যাপারটা, সেটা থাকে না। কাজেই আমাদের তাহলে কি করতে হলো, পায়ের যত্ন, পাকে মাথায় তুলে রাখার মতন পায়ের যত্ন, পাকে ঠান্ডা জল গরম জলে চোবানো বা পাকে একটু গরম জলে কমফর্ট দেয়া, অন্তত একদম কাফ মাসল পর্যন্ত গরম জলে চুবিয়ে দেবেন। বড় বালতিতে গরম জল করে তার মধ্যে পা চুবিয়ে সুন্দর করে পা ঘষা, পরিষ্কার করা, পায়ে রেগুলার ভ্যাসলিন বা ময়শ্চারাইজার লাগানো, এইভাবে পাকে যেমন যত্নে রাখবেন তেমনি ডেইলি ওয়াকিং, অন্তত আধ ঘন্টা হাঁটবেন ঠিকঠাক মতন জুতো পরে। এরপরে রয়েছে পায়ের ব্যায়াম এবং রেগুলার কিছু প্রাণায়াম, অবশ্যই কারো গাইডেন্সে, অবশ্যই নিজের মতন ফোঁসফাঁস নয়। আর পায়ের ব্যায়াম এবং মেডিটেশন, এইগুলো আমাদের ব্রেনের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে, আমাদের ডিমেনশিয়া পর্যন্ত পৌঁছতে দেবে না। ডিমেনশিয়া হয়ে গেলে কি করবেন সেটা পরের কথা, ডিমেনশিয়া পর্যন্ত পৌঁছতে দেবে না। তারপরে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। আমি বলছি, যেখানে আমি যখন এতগুলো কথা বলছি, দিনের শেষে, কথার শেষে রেকি করলে এগুলো সবকটাই কাজ হয়, সেটা তো অবশ্যই বলবো। রেকি করলে আমাদের প্রত্যেকটা অর্গানস এর মধ্যে দিয়ে, সেটা ব্রেনের মধ্যে দিয়ে বলুন, পায়ের মধ্যে দিয়ে বলুন, স্কিনের মধ্যে দিয়ে বলুন, প্রত্যেক অর্গানস এর মধ্যে দিয়ে যে কসমিক এনার্জি পাস অন করে, যে কসমিক এনার্জিকে আমরা এক কথায় বলা হচ্ছে ইউনিভার্স। হাই ইউনিভার্স, তুমি আমাকে হেল্প করো, ইউনিভার্স তুমি আমাকে মুখ করো, ইউনিভার্স তুমি আমাকে তমুক করো। এই যে ইউনিভার্স বলে আমরা কাকে বলছি? এনি সুপার ন্যাচারাল পাওয়ারকে বলছি। এই সুপার পাওয়ারটা কি না, কসমিক এনার্জি। যে কসমিক এনার্জিকে আজকে এইভাবে যখন আপনারা ইউনিভার্সের উপর এতই ডিপেন্ড করছেন, সেই ইউনিভার্স, সেই কসমিক এনার্জিকে আমরা নিজের শরীরের মধ্যে প্রয়োজন মতন পাস অন করাতে পারছি কিন্তু রেইকির মাধ্যমে। রেইকিটাও কিন্তু, রেইকি শব্দটার অর্থ হচ্ছে REI, রেই মিন্স universal and life force energy, KIK means life force energy, universal life force energy, এটাকে এক কথায় বলা হচ্ছে রেকি বা কসমিক এনার্জি, মহাজাগতিক শক্তি। তো এই ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি বা মহাজাগতিক শক্তি বলুন বা ইউনিভার্স বলুন, এটা অরিজিনালি আমরা যে কসমিক এনার্জি ফুল অফ বোসন কণাকে নিয়ে আমরা আমাদের শরীরের মধ্যে পাস অন করাচ্ছি। বোসন কণা অ্যাকুমুলেটেড হয়ে আমাদের শরীরের মধ্যে দিয়ে যখন পাস অন করে যায়, তখন ইচ এন্ড এভরি সেলের মধ্যে দিয়ে পাস অন করে এবং টক্সিন গুলোকে যেমন ওয়াশ আউট করে, প্রত্যেকটা সেলকে কিন্তু সে এনার্জি দিতে থাকে। তার জন্য আমরা রেকি শেখার পরে বলে থাকি যে আপনি যদি স্পেসিফিক্যালি কোনো রোগের জন্য নাও করেন, ইন জেনারেল একটা ভালো থাকা, এই জিনিসটা তৈরি হয় রেকির থেকে। কাজেই অবশ্যই মাত্র 2 দিনের ওয়ার্কশপে যেহেতু রেকি শেখা যায়, সেহেতু এই 2 দিনের ওয়ার্কশপ নিশ্চয়ই সকলেই আমরা যদি করে নিই, তাহলে আমাদের ভবিষ্যৎটা ভালো থাকবে। সুন্দর ভবিষ্যতের জন্য, নিজের নিরোগ শরীরের জন্য, পরিবারকে নিরোগ রাখতে মাত্র 2 দিন বোধহয় আমরা খরচা করতেই পারি। এবং এই 2 দিনের ওয়ার্কশপে যেটা শেখানো হয় সেটা কিন্তু সম্পূর্ণভাবে বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি,
যার কোনো সাইড এফেক্ট নেই, যেটার জন্য কোনো কিছু খেতে পড়তে মাখতে কোনো কিচ্ছু করতে লাগে না। দুদিনের ওয়ার্কশপে আমরা যেটা শেখাবো সেটা সারা জীবন আপনি যেমন নিজের ওপর এবং পরিবারের ওপরে ব্যবহার করতে পারবেন, তেমনি আমাদের কাছে সারা জীবন এসে চেক আপ করাতে পারবেন যে আপনার সব ঠিকঠাক মনে আছে কিনা। দুদিনের ওয়ার্কশপে যেটা শিখলেন, নিজের ওপর কনজিকিউটিভ 21 ডেজ অ্যাপ্লাই করার পর আপনি এলিজিবল ফর অ্যাডভান্স কোর্স। এই অ্যাডভান্স কোর্স করার পরে আপনার লাইফস্টাইলকে স্মুথ করার অনেক রকমের উপাদান আমাদের সেকেন্ড ডিগ্রি বা অ্যাডভান্স কোর্সে রয়েছে, যেখানে রয়েছে ডিস্টেন্স রেকি, দূরবর্তী চিকিৎসা। আপনি দেখলেন আর আপনি গাড়িতে বেরিয়ে আসছেন, আপনার খুব তাড়া আছে, আপনি দেখলেন রাস্তার ধারে একটা কুকুর ইনজিওর্ড হয়ে রয়েছে বা কুকুরের একটা ঘা হয়েছে, আপনার ওটা দেখে মনে হলো যে আপনার এখন উচিত ওটাকে নেমে একটুখানি তার শুশ্রূষা করা, কিন্তু সেই মুহূর্তে আপনার হাতে সত্যিই টাইম নেই। সেই জায়গায় আপনি কি করতে পারেন, তখনই আপনি চোখ বন্ধ করে সেই কুকুরটাকে কিন্তু ডিস্টেন্স রেখে দিতে পারেন, যে যাতে তার যে ব্যথা যন্ত্রণা হচ্ছে সেই ব্যথা যন্ত্রণার হাত থেকে সে মুক্তি পেতে পারে, তার যাতে সেখানে নতুন সেল জেনারেট করে এবং তার সমস্যাটা সেরে যায়। এইভাবে আমরা কিন্তু ডিস্টেন্স রেকির মাধ্যমে আমাদের ইনস্টিটিউশনে এরকম অনেক হিলার আছে যারা এরকম রাস্তার কুকুর বেড়ালদের রেকি দেয়। এবং তার থেকেও বড় কথা, আমার ইনস্টিটিউশনে কিন্তু এমন হিলার রয়েছে যারা টাচ করে, মানে অ্যাজ আ হিলার যারা কাজ করে, বাড়িতে গিয়ে যারা যেমন ট্রিটমেন্ট করা হয় তেমনি অনেক কুকুর বেড়াল, হাতি, ঘোড়া, মানে রেসের ঘোড়া, এদেরকেও কিন্তু ট্রিটমেন্ট করা হয়, পাখির ট্রিটমেন্ট হয়। তো এবং সেখানে তার জন্য একদম স্পেসিফিক ভাবে আমাদের হিলার আলাদা করা আছে, যে জন্তু জানোয়ারের ট্রিটমেন্ট করতে স্পেশালি সেই যায়। যেমন আমাদের বাচ্চাদের জন্য আলাদা হিলার আছে, যে বাচ্চাদের ওপরে যার বেশি কন্ট্রোল, বাচ্চারা যাকে সহজে ভালোবাসতে পারে বা সে বাচ্চাকে কমফোর্টেবলি রেখে দিতে পারে, সেই রকম ধৈর্য রাখতে পারে। বাচ্চা একটু তো দুষ্টুমি করবেই, কারণ বাচ্চাদের ট্রিটমেন্ট আমাদের বেশিরভাগই হয় সেরেব্রাল পলসি, অটিজম, এই সমস্ত বিষয়। তো এরকম ভাবে আমাদের দূরবর্তী চিকিৎসার মাধ্যমে, যেমন আজকেই একজন ক্লাস করে গেলেন, তার ছেলে মোবাইল অ্যাডিক্টেড, অত্যন্ত ভালো ছেলে, ফিজিক্স অনার্সের ছেলে, সে মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে। কিন্তু তিনি যদি গিয়ে বলেন, আয় বাবা তোর মোবাইলের অ্যাডিকশন সারিয়ে দেবো, তুই আয়, তোকে আমি ছুঁয়ে রেখে করি, সে কি আসবে? আসবে না তো। তাকে বললাম কিচ্ছু বলবেন না, এখন আপনি নিজে সুস্থ থাকার জন্য এটা শিখেছেন, কারণ প্র্যাকটিসটা যখন করবে তখন তো সে দেখতেই পাবে, এইটুকুই বলবেন, এর বেশি কিছু বলবেন না। অ্যাডভান্স কোর্স করার পরে আপনি ডিস্টেন্স রেকির মাধ্যমে তাকে আপনি অ্যাডিকশনটা ছাড়াতে পারেন। সেটা যেমন মোবাইল অ্যাডিকশনে ছড়ানো যায়, তেমনি কোনো নেশার ক্ষেত্রে, বিভিন্ন ধরনের নেশা থেকে বাবা মায়েরা সন্তানদের বের করে এনেছেন, এরকম প্রচুর ঘটনা ঘটেছে। তো আমরা রেকি দিয়ে এই এত কিছু যেমন করতে পারি, তেমনি যে কোনো রোগের প্রতিরোধ করার ব্যাপারটাও কিন্তু রেকির মধ্যে রয়েছে। কিন্তু আমি রেকি করছি বলে আমার কোনো গুড হ্যাবিট রাখার প্রয়োজন নেই এমনটা না। রেকির জায়গায় গুড হ্যাবিটের জায়গায়। তো আজকে আমার কাছে মনে হয় পায়ের যত্নটা গুড হ্যাবিটের একটা খুব বড় জায়গা। এবং এই শীতকাল যারা রোগা হতে চাইছেন, যারা সুস্থ হতে চাইছেন, যাদের সুগার প্রেশার আছে, যাদের বিভিন্ন রকমের পেটের সমস্যা আছে, বিভিন্ন কারণের জন্য যাদের লো কার্ব ডায়েট বলা হচ্ছে, বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টরা বলেন লুচি খেলে কি হয়েছে, লুচিতে তো মিষ্টি নেই, আরে ময়দা আছে তো। যে কোনো জিনিস অতিরিক্ত রিফাইন্ড, এই যে রিফাইন্ড কার্বোহাইড্রেটটা কিন্তু মারাত্মক খারাপ কাজ। এই ময়দাকে একেবারে পরিহার করুন, এবং আটা খেলেও আটার চেলে নয়, আটার ওই ভুসিটা সমেত খান। তো সেক্ষেত্রে ডালিয়া কিন্তু অনেক বেটার অপশন। তো এরকম আমরা কিন্তু বিভিন্ন রকমের সবজি দিয়ে ডালিয়া খেতে পারি। ভাতটাকে বাদ দেওয়াটা আমার মনে হয় শীতকালের জন্য আমরা একটা ভেবে দেখতে পারি। শীতকালে ভাত খেলে খুব একটা ভালো লাগে না, সেই জায়গায় যদি আমরা ওখানে ডালিয়া দিয়ে ম্যানেজ করতে পারি, যদি সবজি দিয়ে ম্যানেজ করতে পারি, ডালের মধ্যে সব রকমের সবজি দিয়ে, কিন্তু একটা করে ডিম খেতে কেউ ভুলবেন না, চিকেন খেতে ভুলবেন না, মাছ খেতে ভুলবেন না। যারা এগুলো খান না তারা কিন্তু পরিমাণ মতন ছানা কিন্তু অবশ্যই খাবেন। দই, ছানা, ডাল, ছোলা ভাজা, শুকনো খোলার ছোলা ভাজা,
ইভিনিং স্ন্যাক্সে অবশ্যই রাখুন। এটা ভীষণ ভীষণ হেল্পফুল সমস্ত জিনিসের জন্য, প্রচন্ড উপকারী জিনিস এটা। এবং অবশ্যই ভিটামিন সি হিসাবে আমলকি, কমলা লেবু, এখন প্রচুর ফল, অবশ্যই খান। আর অনেক হলো, নেক্সট উইক কি কি নিয়ে আলোচনা করলে আপনাদের ভালো লাগবে সেগুলো কিন্তু কমেন্ট সেকশনে জানতে চাই। অবশ্যই কমেন্ট করে জানান যে কি বিষয় আলোচনা হলে আপনাদের খুব 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 ভালো লাগবে। একটা সুখবর দিই, আপনারা জানেন আমি শুধুমাত্র রেকি নিয়ে কাজ করি তা কিন্তু নয়। আমার মা চলে যাবার আগে থেকেই মায়ের বুটিকের দায়িত্বটা আমি নিয়েছি, কল্যাণীজ কালেকশন। কল্যাণীজ কালেকশন নিয়ে আপাতত এক্সিবিশন করতে গোয়া যাচ্ছি, কাজেই নেক্সট উইক আসবো। তারপরে হয়তো মানে চেষ্টা করব আসতে, হয়তো লাইভ করব, সেটা হয়তো এরকম ভালো থাকার লাইভ নয়, গোয়া থেকে লাইভ করতে পারি। তো কাজেই মানে রথ দেখা কলা বেচা দুটোই একসঙ্গে হবে, একদিকে গোয়া ঘোরা হবে আর গোয়াতে এক্সিবিশন হবে। কাজেই আপনার চেনা জানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আছে নাকি গোয়াতে, আপনি কিন্তু বলতে পারেন। আমাদের পাঞ্জিমেতে এক্সিবিশন রয়েছে। ডিটেলস জানার জন্য আমাদের অবশ্যই আমার প্রোফাইলগুলোকে খেয়াল রাখবেন বা ফোন করে নেবেন 87741726 নাম্বারে। কেমন হলো জানতেই পারবেন, অবশ্যই জানাবো। আর যারা কোনো ডিজিজের ব্যাপারে ভাবছেন যে রেকির মাধ্যমে সুস্থ হতে চান, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এমন কোনো ডিজিজ নেই যেটা রেকিতে উপকার পাওয়া যায় না। আমার কাছে সব সময় বক্তব্য, নিজে শিখে নিজে করুন, বাড়ির লোকেরা শিখে বাড়ির লোককে করে দিন, এইভাবে উপকারটা সব থেকে বেশি পাওয়া যায়। তাছাড়া যদি কেউ প্রফেশনাল হিলার চান সেটাও হতে পারে। তো কাজেই অবশ্যই আমাদের ইউটিউবের ভিডিওগুলোকে পুরো দেখুন এবং একটা করে লাইক করুন। আমাদের যাজ্ঞসেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের ফেসবুক পেজের ফলোয়ার বাড়াতে সাহায্য করুন। আপনাদের সহযোগিতা অবশ্যই আমাদের পাথেয়। নিশ্চয়ই রেকি শিখে নিজে ভালো থাকুন, পরিবারের সকলকে ভালো রাখুন, বন্ধুদের ইন্সপায়ার করুন রেকি শিখতে। যারা রেকি স্বাদ পেয়েছেন, বিশেষ করে সেই স্বাদ সকলকে ইন্সপায়ার করুন, সেই স্বাদের ভাগ যেন তারাও পেতে পারেন। আজ আসি, খুব ভালো কাটুক আপনার আগামী দিনগুলো। নমস্কার।